নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব বসুর লেখা গল্প আমরা তিনজন। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প আমরা তিনজন। আমরা তিনজন একসঙ্গে তার প্রেমে পড়েছিলাম। আমি, অসিত আর হিতাংশু। ঢাকায় পুরানা পল্টনে 1927। সেই ঢাকা, সেই পুরানা পল্টন, সেই মেঘে ঢাকা সকাল। এক পাড়ায় থাকতাম তিনজন। পুরানা পল্টনে প্রথম বাড়ি উঠেছিল তারাকুটির, সেইটে হিতাংশুদের। বাপ তার পেনশন পাওয়া সাব জজ। অনেক পয়সা জমিয়েছিলেন এবং মস্ত বাড়ি তুলেছিলেন একেবারে বড় রাস্তার মোড়ে। পাড়ার পয়লা নম্বর বাড়ি তারাকুটির, দু অর্থেই তাই, সবচেয়ে আগেকার এবং সবচেয়ে ভালো। ক্রমে ক্রমে আরো অনেক বাড়ি উঠে ঘাস আর লম্বা লম্বা চোরকাটা ছাওয়া মাঠ ভরে গেল, কিন্তু তারা কুটিরের জুড়ি আর হলো না। আমরা এসেছিলাম কিছু পরে। অসিতদের বাড়ির তখন ছাদ পিটোচ্ছে। একটা সময় ছিল যখন ওই তিনখানাই বাড়ি ছিল পুরানা পল্টনে, বাকিটা ছিল এবড়ো খেবড়ো জমি, ধুলো আর কাদা। বর্ষায় গোড়ালি জলে গা ডোবানো হলদে হলদে সবুজ রঙের ব্যাঙ আর নধর সবুজ ভিজে ভিজে ঘাস। সেই বর্ষা, সেই পুরানা পল্টন, সেই মেঘে ঢাকা দুপুর। আমরা তিনজন একসঙ্গে থাকতাম সব সময়, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। রোজ ভোরবেলায় আমার শিয়রের জানালার বাইরে দাঁড়িয়ে অসিত ডাকত, বিকাশ, বিকাশ। আর আমি তাড়াতাড়ি উঠে বাইরে আসতাম। দেখতাম অসিত সাইকেলে বসে আছে, এক পা মাটিতে ঠেকিয়ে। এমন লম্বাও, কাঁধে হাত রাখতে কোনোই ধরে যেত আমার। হিতাংশুকে ডাকতে হতো না, দাঁড়িয়ে থাকতো তাদের বাগানের ছোট ফটকের ধারে কি বসে থাকতো বাগানের নিচু দেওয়ালে পা ঝুলিয়ে। তারপর অসিত সাইকেলে চেপে চলে যেত পাকা সড়ক ধরে স্কুলে, ইঞ্জিনিয়ারিং স্কুলে। আমি আর হিতাংশু ঘুরে ঘুরে বেড়াতাম হাতে হাত ধরে। হাওয়ায় গন্ধ, কিসের যেন, যেন কার, সে গন্ধ আজও যেন পাই। কি মনে পড়ে, কাকে মনে পড়ে? বিকেলে দুটি সাইকেলে তিনজনে চড়ে প্রায়ই আমরা শহরে যেতাম। কোনোদিনও বিখ্যাত ঘোষবাবুর দোকানে চপ কাটলেট খেতে, কোনোদিন শহরে একটি মাত্র সিনেমায়, কোনোদিনও চিনেবাদাম পকেটে নিয়ে নদীর ধারে। সাইকেল চালানোটা আমার জীবনে হলো না, চেষ্টা করেও শিখতে পারিনি ওটা। কিন্তু ওই দু চাকার গাড়িতে চড়েছি অনেক, কখনো অসিতের, কখনো হিতাংশুর গলগ্রহ হয়ে লম্বা লম্বা পাড়ি দিয়েছি তাদের পিছনে দাঁড়িয়েই। আবার কত সন্ধ্যা কেটেছে পুরানা পল্টনেরই মাঠে, ঘাসের সোফায় শুয়ে বসে। ছোট ছোট তারা ফুটছে আকাশে, চোর কাটা ফুটছে কাপড়ে। হিতাংশুদের সামনের বারান্দার লণ্ঠনটা মিটমিট করছে দূর থেকে। এই সময়টা হিতাংশু বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকতো না, 8টার মধ্যে তাকে ফিরতেই হতো বাড়িতে। অত কড়া শাসন আমার ওপর ছিল না, অসিতের ওপরেও না। দুজনে বসে থাকতাম অন্ধকারে। ফেরবার সময় আস্তে আস্তে একবার ডাকতাম হিতাংশুকে। পড়া ফেলে উঠে এসে চুপি চুপি দু একটা কথা বলেই সে চলে যেত। আমরা তিনজন তিনজনের প্রেমে পড়েছিলাম। আবার তিনজন একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়লাম, সেই ঢাকায়, পুরানা পল্টনে, 1927 সালে। নাম তার অন্তরা। তখনকার ঢাকার পক্ষে নামটি অত্যন্তই শৌখিন, কিন্তু ঢাকার মতো কিছুই তো তাদের নয়। মেয়ের নামই বা হবে কেন? ভদ্রলোক বাড়িতেও প্যান্ট পরে থাকেন,
আর ভদ্রমহিলা এমন সাজেন যে পিছন থেকে হঠাৎ তাকে তার মেয়ে বলে ভুল হয়। আর তার মেয়ে, তাদের মেয়ে, তার কথা আর কি বলবো। সে সকালে বাগানে বেড়ায়, দুপুরে বারান্দায় বসে থাকে বই কোলে নিয়ে, বিকেলে রাস্তায় হাঁটে প্রায় আমাদের গা ঘেঁষেই। সব সময় দেখা যায় তাকে। মাঝে মাঝে শোনা যায় গলার আওয়াজ। সেই ঢাকায় সুদূর ২৭ সনে কোনো একটা মেয়েকে চোখে দেখা তখন সহজ ছিল না। যখন বন্ধ গাড়ির দরজার ফাঁকে একটুখানি শাড়ির পাড় ছিল আমাদের স্বর্গের আভাস, তখন এই যে মেয়ে, যাকে আমরা দেখতে পাই এক এক দিন এক এক রঙের শাড়িতে, আর তার উপর নাম যার অন্তরা, তার প্রেমে পড়ব না এমন সাধ্য কি আমাদের? নামটা কিন্তু বের করেছিলাম আমি। রোজ সই করে পাউরুটি রাখতে হয় আমাকে। একদিন রুটিওয়ালার খাতায় নতুন একটা নাম দেখলাম, নীল কালিতে বাংলা হরফে পরিষ্কার করে লেখা, অন্তরা দে। একটু তাকিয়ে থাকলাম লেখাটুকুর দিকে। খাতা ফিরিয়ে দিতে দিতে একটু দেরি করলাম। তারপর বিকেলে হিতাংশুকে বললাম, নাম কি অন্তরা? কার? কিন্তু তক্ষুনি কথাটা বুঝে নিয়ে হিতাংশু বলল, বোধ হয়। অসিত বলল, সুন্দর নাম, ডাকে তরু বলে। তরু? এই ঢাকা শহরেই ২-৩০০ অন্তত তরু আছে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো, এবং আমি বুঝলাম, অসিতেরও মনে হলো যে সমস্ত বাংলা ভাষায় তরুর মতো এমন একটি মধুর শব্দ আর নেই। তা হোক, হিতাংশুর একটু বাজে কথা বলা চাই, কেননা যাকে নিয়ে বা যাদের নিয়ে কথা হচ্ছে তাদেরই বাড়ির একতলায় তারা ভাড়াটে। আমাদের চাইতে বেশি না জানলে ওর মান থাকে না। তাই ও নাকের বাঁশিটা একটু কুঁচকে বলল, অন্তরা থেকে তরু, এটা কিন্তু আমার ভালো লাগে না। ভালো না কেন? খুব ভালো। গলা চড়িয়ে দিলাম, কিন্তু ভেতরটা কেমন দমে গেল। আমি হলে অন্তরাই ডাকতাম। কি সাহস, কি দুঃসাহস! তুমি ডাকতে, তাও আবার নাম ধরে! ইস, প্রতিবাদের তাপে আমার মুখ গরম হয়ে উঠল। বেশ চোখা চোখা কয়েকটা কথা মনে মনে গোছাচ্ছি, ফস করে অসিত বলে উঠল, আমিও তাই। বিশ্বাসঘাতক! এরকম ছোট ছোট ঝগড়া প্রায়ই হতো আমাদের। এমন দিন যায় না যেদিন ওকে নিয়ে কোনো কথা না হয়, আর এমন কোনো কথা হয় না যাতে তিনজনেই একমত হতে পারি। সেদিন যে নীল রঙের শাড়ি পরেছিল তাতেই বেশি মানিয়েছিল, না কালকের বেগুনি রঙেরটায়? সকালে যখন বাগানে দাঁড়িয়েছিল তখন পিঠের ওপর বেনি দুলছিল, না চুল খোলা ছিল? বিকেলে বারান্দায় বসে কোলের ওপর কাগজ রেখে কি চিঠি লিখছিল, নাকি আঁক কষছিল? এমনই সব বিষয় নিয়ে চেঁচামেচি করে আমরা গলা ফাটাতুম। সবচেয়ে বেশি তর্ক হতো যে কথা নিয়ে, সেটা একটু অদ্ভুত। ওর মুখের সঙ্গে মোনালিসার মুখের মিল কি খুব বেশি, না অল্প একটু, না কিছুই না? আমি তখন প্রথম মোনালিসার ছাপা ছবি দেখেছি এবং বন্ধুদের দেখিয়েছি। হঠাৎ একদিন আমারই মুখ দিয়ে বেরোলো কথাটা, ওর মুখ অনেকটা মোনালিসার মতো। তারপর এ নিয়ে অসংখ্য কথা খরচ করেছি আমরা, কোনো মীমাংসা হয়নি। তবে একটা সুবিধে এই হলো যে আমাদের মুখে মুখে ওর নাম হয়ে গেল মোনালিসা। অন্তরাতে যতই সুর ঝরুক, তরুতে যতই তরুণতা, যে নামে ওকে সবাই ডাকে সে নামে তো আমরা ওকে ভাবতে পারি না। অন্য একটি নাম, যা শুধু আমরা জানি আর কেউ জানে না, এমন একটি নাম পেয়ে আমরা যেন ওকেই পেলাম। হিতাংশুকে প্রায়ই বলতাম, তোমার সঙ্গে একদিন আলাপ হবেই, একই তো বাড়ি। আর হিতাংশুও একটু লাল হয়ে বলতো, যা। যার মানে হচ্ছে যে সেটা হলেও হতে পারে। আর তা নিয়ে অনেক জল্পনা কল্পনাই চলতো আমাদের, কিন্তু মনে মনে আমরা ধরেই নিয়েছিলাম যে এসব কিছু না, শুধুই কথার কথা।
একদিন সন্ধ্যার একটু পরে তিনজনে ফিরছি সাইকেলে বেরিয়ে। আমি হিতাংশুর পিছনে নির্জন পথে নিশ্চিন্তে গল্প চালিয়েছি। হঠাৎ হিতাংশু কথা বন্ধ করে সাইকেলের ওপর কিরকম কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম সাইকেল থেকে। টাল সামলাতে গিয়ে টেনে ধরলাম হিতাংশুর জামার গলা। উহ বলে সে নেমে পড়ল। আমি পায়ের তলায় মাটি পেলাম। সঙ্গে সঙ্গে মোটা গলায় কে একজন বলে উঠলেন, টেক কেয়ার ইয়াং ম্যান। তাকিয়ে দেখি ঠিক আমাদের সামনে দে সাহেব দাঁড়িয়ে, আর তার স্ত্রী আর কন্যা। অসিত সাইকেলটা একটু ঘুরিয়ে এক পা মাটিতে ঠেকিয়ে চুপ করে আছে। তার মুখের ভাবটা বেশ বীরের মতো। রিয়েলি ইউ মাস্ট। বলতে বলতে দে সাহেব হিতাংশুর মুখের ওপর চোখ রাখলেন। ও ইটস ইউ, কেশব বাবুর ছেলে। আমি স্পষ্ট দেখলাম হিতাংশুটা বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আর এরা তিনজনকে একসঙ্গেই তো দেখতে পাই সব সময়। বন্ধু বুঝি? বেশ বেশ, আই লাইক ইয়াং মেন। এসো একদিন আমাদের ওখানে তোমরা। ওরা চলে গেলেন। আমরা রাস্তা ছেড়ে মাঠে নেমে ঘাসের ওপর পাশাপাশি শুয়ে পড়লাম লম্বা হয়ে। একটু পরে অসিত বলল, কি কাণ্ড! হিতাংশু, ঘাবড়ে গিয়েছিলে না? না তো, ঘাবড়াবো কেন? ব্রেকটা হঠাৎ। কোনোদিনও এরকম তো হয় না। আর আজ কিনা ওদের সামনে। বেশ তো, হয়েছে কি? কারো গায়েও পড়েনি, পড়েও যায়নি। হঠাৎ ব্রেক কষতে গিয়ে। না না, তুমি তো ঠিকই নেমেছিলে, তবে তোমার মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল। আর বিকাশ তো। আমার নাম করতেই আমি খেকিয়ে উঠলাম। চুপ করো, ভালো লাগে না। ও বোধহয় একটু হেসেছিল। অসিত তবু ছাড়ল না। ও বলতে কাকে বোঝায় তা বোধহয় আর না বললেও চলে। হেসেছিল তো বয়ে গেল। চিৎকার করল হিতাংশু, কিন্তু সে চিৎকার যেন কান্না। তুমি দেখেছিলে বিকাশ? ঠিক মোনালিসার হাসির মতো কি? যা বোঝো না তা নিয়ে ঠাট্টা করো না। বলতে গিয়ে আমার গলা ভেঙে গেল। সে রাত্রে ভালো করে ঘুমোতে পারলাম না। দুদিন আধমরা হয়ে রইলাম, 7 দিন মনমরা। রাগ করি আর যাই করি, আমাদের মধ্যে অসিতটাই তুখোড়। সে কেবলই বলতে লাগলো, চলো না একদিন যাই আমরা ওদের ওখানে। পাগল? পাগল কেন? দে সাহেব বললেন তো যেতে, বললেন না? ক্রমে ক্রমে হিতাংশুর আর আমারও ধারণা জন্মালো যে দে সাহেব সত্যিই আমাদের যেতে বলেছেন। আমরা গেলে রীতিমতো সুখী হবেন তিনি, না গেলে দুঃখিত হবেন। এমনকি তাকে অসম্মানই করা হবে তাতে। তার সম্মান রক্ষার জন্য ক্রমশই আমরা বেশি রকম ব্যস্ত হতে লাগলাম। রোজ সকালে স্থির করি আজ, রোজ বিকেলে মনে করি আজ থাক। কোনোদিনও দেখি ওরা বাগানে বসেছেন বেতের চেয়ারে, কোনোদিনও বাড়ির সামনে মোটর গাড়ি দাঁড় করানো। তার মানে শহরের একমাত্র ব্যারিস্টার দাস সাহেব বেড়াতে এসেছেন। আর কোনোদিনও চুপচাপ দেখে ধরে নিই ওরা বাড়ি নেই। দৈবাত একদিন হয়তো চোখে পড়ে দে সাহেব একা একা খবরের কাগজ পড়ছেন। মনে হয় এইটা ভারী সুসময়ে। কিন্তু বাগানের গেটের সামনে পা থমকে যায় আমাদের। অসিতের যতটা নয় ততটা হিতাংশুর, হিতাংশুর ততটা নয় যতটা আমার। একটু ঠেলাঠেলি ফিসফিসানি হয়, আর শেষ পর্যন্ত তারাকুটির ছাড়িয়ে মোড় ঘুরে আমরা অন্যদিকে চলে যাই। কেবলই মনে হয় এখন গেলে বিরক্ত হবেন। আবার তখনই ভাবি, বিরক্ত কেন? আর এ নিয়ে এত ভাববাড়ি বা কি আছে? মানুষ কি মানুষের সঙ্গে দেখা করে না? আমরা চোরও নই, ডাকাতও নই। যাব, বসবো, আলাপ করব, চলে আসবো, ব্যাস। সেদিন আকাশে মেঘ টিপটিপ বৃষ্টি। বাইরে থেকে মনে হলো ওরা বাড়িতেই আছেন। ছোট্ট গেট ঠেলে সকলের আগে ঢুকলো অসিত। লম্বা, ফর্সা,
সুশ্রী, তারপর হিতাংশু, গম্ভীর, চশমা পরা, ভদ্রলোক মাফিক, আর সকলের শেষে পুচকে আমি। বাগান পার হয়ে বারান্দায় উঠে দাঁড়ালাম আমরা। কাউকে ডাকবো কিনা, কাকে ডাকবো, কি বলে ডাকবো, এসব আমরা যতক্ষণ ধরে ভাবছি ততক্ষণে পর্দা ঠেলে দে সাহেব নিজেই বেরিয়ে এলেন। দাঁতের ফাঁকে পাইপ চেপে ধরে বললেন, ইয়েস। এই বিজাতীয় সম্ভাষণে সপ্রতিভ অসিত একটু বিচলিত হলো। আমি আমরা এসেছিলাম, আপনি বলেছিলেন। আবছা আলোয় তখন দে সাহেব আমাদের চিনলেন। ও তোমরা, তা। অসিত আবার বলল, আপনি বলেছিলেন আমাদের একদিন আসতে। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো তোমরা। পর্দা তুলে দরজা ছেড়ে সরে দাঁড়ালেন দে সাহেব। আমরাও দাঁড়িয়ে থাকলাম। যাও, ভেতরে যাও। ঢুকতে গিয়ে হিতাংশু তার নিজেরই বাড়ির চৌকাঠে হোঁচট খেয়ে আমার পা মারিয়ে দিল। খুব লাগলো আমার, কিন্তু চুপ করে থাকা ছাড়া তখন আর উপায় কি। আমাদের কাদামাখা স্যান্ডেলে ঝকঝকে মেঝে নোংরা করে এলাম আমরা। কি সুন্দর সাজানো ঘর, এমন কখনো দেখিনি। পেট্রোম্যাক্স চলছে, সামনের দিকে সোফায় বসে মিসেস দে উল বুনছেন, আর দেওয়ালের সঙ্গে ঠেকানো কোণের চেয়ারটিতে বসে আছে আমাদের মোনালিসা। কোলের ওপর মস্ত মোটা নীল মলাটের বইয়ের পাতায় চোখ নামিয়ে। দে সাহেব বললেন, সুমি, এই আমাদের পুরানা পল্টনের 3 মাস্কেটিয়ার্স। এটি কেশববাবুর ছেলে, আর এরা। হিতাংশু পরিচয় করিয়ে দিল। এর নাম অসিত, আর এই হচ্ছে বিকাশ। মিসেস দে মৃদু হেসে মৃদু স্বরে বললেন, 3 বন্ধু বুঝি তোমরা? বেশ, রোজই তো দেখি তোমাদের। বসো। একটা লম্বা সোফায় ঝুপ ঝুপ বসে পড়লাম 3 জনে। মিসেস দে ডাক দিলেন, তরু। মোনালিসা চোখ তুলল। এরা আমাদের প্রতিবেশী, আর এই আমার মেয়ে। মোনালিসা বই রেখে উঠল, ছিপছিপে সবুজ একটি গাছের মতো দাঁড়ালো। অল্প হাওয়ায় গাছ যেমন নড়ে তেমনি করে মাথা নোয়ালো একটু। তারপর আবার চেয়ারে বসে বই খুলে চোখ নিচু করল। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। অসিত কলকাতার ছেলে, আমাদের সকলের চাইতে খবর রাখে বেশি, চটপট কথা বলতেও পারে। আর হিতাংশু, সেও তার বাবার সঙ্গে নানা দেশ ঘুরেছে, উচ্চারণ পরিষ্কার। আর তাছাড়া এই তারাকুটির তো তাদেরই বাড়ি। কথাবার্তা যা একটু তা ওরা দুজনেই বলল। আমি মেঝের দিকে তাকিয়ে চুপ। কি বলবো ভেবেও পেলাম না, বলতেও ভরসা হলো না, পাছে আমার বাঙাল টান বেরিয়ে পড়ে। মোনালিসাকে দেখবার ইচ্ছা ভেতরে ভেতরে পাগল করে দিচ্ছিল আমাকে, কিন্তু কিছুতেই কি একবারও চোখ তুলতে পারলাম? ইলেকট্রিসিটি না থাকলে জীবন কিরকম দুর্বহ, ঢাকার মশা কি সাংঘাতিক, রমনার দৃশ্য কত সুন্দর, এইসব কথা শেষ হবার পর মিসেস দে বললেন, তোমরা কি কলেজে পড়ো? অসিত যথাযথ জবাব দিয়ে সগর্বে বলল, হিতাংশু 15 টাকা স্কলারশিপ পেয়েছে ম্যাট্রিকে। বাহ, বেশ বেশ। আমার মেয়ে তো অঙ্কের ভয়ে পরীক্ষাই দিতে চায় না। হঠাৎ ঘরের কোণ থেকে তারের মতো একটি আওয়াজ বেজে উঠল। বাবা, কিডস কত বছর বয়সে মারা গিয়েছিলেন? দে সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কেউ বলতে পারো? অসিত ফস করে বলল, বিকাশ নিশ্চয়ই বলতে পারবে, বিকাশ কবিতা লেখে। সত্যি? মুখে একটি ছেলে মানুষই হাসি ফোটালেন মিসেস দে। আর মুহূর্তের জন্য আমি অনুভব করলাম মোনালিসার চোখও আমার উপর পড়ল। হাত ঘেমে উঠল আমার, কানের ভিতর যেন পিপি আওয়াজ দিচ্ছে। সব শুদ্ধ কতটুকু সময়? 15 মিনিট, 20 মিনিট। কিন্তু বেরিয়ে এলাম যখন, তখন এত ক্লান্ত লাগলো, কলেজে 4টে 5টা
লেকচার শুনেও তত লাগে না। মিসেস দে জোর করেই দুটো ছাতা দিয়েছিলেন আমাদের, কিন্তু ছাতা আমরা খুললাম না। টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে মাঠের অন্ধকারে মিলিয়ে গেলাম। হঠাৎ অসিত বক বক না করেও থাকতেও পারে না, বলে উঠল, কি চমৎকার ওরা! সত্যিই চমৎকার। হিতাংশু সায় দিল সঙ্গে সঙ্গে। আমি কোনো কথা বললাম না, কোনো কথাই ভালো লাগছিল না আমার। একটু পরে অসিত আবার বলল, কিন্তু জুতোগুলো বাইরে ছেড়ে গেলেই পারতাম আমরা। আর হিতাংশু, তুমি আবার আজ হোঁচট খেলে। কখন? ঘরে ঢুকতে গিয়ে। যা যা আবার কি? আর ঘরে ঢুকে নমস্কার করেছিলে তো মিসেস দেকে? নিশ্চয়ই। একটু চুপ করে থাকলো হিতাংশু, তারপর হঠাৎ বলল, কিন্তু যখন মোনালিসা উঠে দাঁড়িয়ে নমস্কার করল। অন্ধকারে আমরা 3 বন্ধু একবার মুখ চাওয়াচাই করলাম, এবং অন্ধকারেই বোঝা গেল যে 3 জনেরই মুখ ফ্যাকাশে হয়েছে। একটি মেয়ে, একজন ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, আর আমরা কি না জগদ্দবের মতো বসেই থাকলাম। উঠে দাঁড়ালাম না, কিছু বললাম না, কিচ্ছু না। ওরা আমাদের বাঙাল ভাবলেন, কাঠ বাঙাল, জঙ্গলি বর্বর। খাস কলকাতার ছেলে অসিত মিত্তিরও আমাদের মুখ রক্ষা করতে পারল না। কি যে মন খারাপ হলো কি আর বলবো। পরের দিন 3 জনে আবার গেলাম ছাতা ফেরত দিতে। চাকর আমাদের ঘরে নিয়ে বসালো। তারপর মোনালিসাই এলো ঘরে। তড়াক করে উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। একটু হেসে বললাম, এই ছাতাটা। ও মা, এর জন্য আবার? বসুন। মনে মনে এই রকম ভেবে গিয়েছিলাম ঘটনাটা, কিন্তু হলো একটু অন্যরকম। চাকর এসে ছাতাটি নিয়ে ভেতরে চলে গেল, আর ফিরে এলো না, কেউই এলো না। আমরা একটু দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে নিঃশব্দে ফিরে এলাম। কেউ কারো মুখের দিকে তাকাতে পারলাম না। না না, ওই সুন্দর করে সাজানো ঘর, যেখানে সাদা ধবধবে আলোয় দেওয়ালের প্রতিটি কোণ ঝকঝক করে, আর কোণের চেয়ারে বসে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মেয়েটি কোনো এক নীল মলাটের আশ্চর্য বইয়ের পাতা উল্টায়, সেখানে জায়গা নেই আমাদের। কিন্তু তাতে কি, মোনালিসা মোনালিসাই। ঝমঝম করে বর্ষা নামল পুরানা পল্টনে। মেঘে ঢাকা সকাল, মেঘ ডাকা দুরু দুরু দুপুর, নীল জ্যোৎস্নায় ভিজে ভিজে রাত্রি। 15 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টির পর যেদিন প্রথম রোদ উঠল, সেদিন বাইরে এসে দেখি শহরের সবচেয়ে বড় ডাক্তারের মোটরগাড়ি তারা কুটিরের সামনে দাঁড়িয়ে। হিতাংশুকে জিজ্ঞাসা করলাম, তোমাদের বাড়িতে কারো অসুখ নাকি? না তো। তবে কি ওদের বাড়িতে? প্রশ্নটা উচ্চারিত না হয়েও ব্যক্ত হলো। পরের দিন হিতাংশু গম্ভীর মুখে বলল, ওদের বাড়িতেই অসুখ। কার? ওরই অসুখ। ওর অসুখ? ওর? সেদিনও বড় ডাক্তারের গাড়ি দেখলাম, তার পরদিন দুবেলাই। আমরা কি একবার যেতে পারি না, কিছু করতে পারি না? ঘুরঘুর করতে লাগলাম রাস্তায়, ডাক্তারের গাড়ির আড়ালে। ডাক্তার বেরিয়ে এলেন। দে সাহেব সঙ্গে সঙ্গে গেট পর্যন্ত। আমাদের চোখেই দেখলেন না তিনি। তারপর হঠাৎ দেখতে পেয়ে বললেন, তোমরা একবার যাও তো ভেতরে, উনি একটু কথা বলবেন। সিঁড়ির ওপরের ধাপে দাঁড়িয়েছিলেন মিসেস দে। এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে অসিত বলল, আমাদের ডেকেছেন মাসিমা? কলকাতার ছেলে, ডাকটাকগুলো দিব্যি আসে। আমি মরে গেলেও ওসব পারি না। মিসেস দে বললেন, তরুর অসুখ। তার কণ্ঠস্বর আমার বুকে ছুরি বিঁধিয়ে দিল। কি অসুখ? টাইফয়েড। ওই ভয়ঙ্কর শব্দটা আস্তে উচ্চারণ করে তিনি বললেন, আমার কিছু ভালো লাগছে না। অসিত বলে উঠল, কিছু ভাববেন না, আমরা সব করে দেব। পারবে পারবে তোমরা। দেখো বাবা,
আমার একটাই সন্তান। বলতে বলতে চোখে তার জল এলো। মোনালিসা, কোনোদিনও জানলে না তুমি, কোনোদিনও জানবে না কি ভালো আমাদের লেগেছিল, কি সুখী আমরা হয়েছিলাম সেই 27 সনের বর্ষায় পুরানা পল্টনে। দিনের পর দিন, রাতের পর রাত, সেই জ্বরে ঝড়ে, বৃষ্টিতে, থমথমে অন্ধকারে, ছমছমে ছায়ায়। 1.5 মাস তুমি শুয়েছিলে, 1.5 মাস তুমি আমাদের ছিলে। 1.5 মাস ধরে সুখের স্পন্দন দিনে রাত্রে কখনো থামল না আমাদের হৃৎপিণ্ডে। তোমার বাবা অফিসে যান, ফিরে এসে রোগীর ঘরে উঁকি দিয়েই হাত পা এলিয়ে শুয়ে পড়েন ইজি চেয়ারে। তোমার মার সারা দিন পায়ের পাতা দাঁড়ায় না, কিন্তু রাত্রিরে আর পারেন না তিনি। রোগীর ঘরেই ক্যাম্প খাটে ঘুমন, আর সারা রাত পালা করে জেগে থাকি আমরা। কখনো একসঙ্গে দুজনে, কচ্ছিৎ 3 জনেই, বেশিরভাগ একলা একজন। আর তোমাকে নিয়ে এই একলা রাত জাগায় সুখ আমিই পেয়েছি বেশি। অসিত সারা দিন ছোটাছুটি করেছে সাইকেলে, হিতাংশুও বারবার। সবচেয়ে কাছের বরফের দোকান 1 মাইল দূরে, ওষুধের দোকান 2 মাইল, ডাক্তারের বাড়ি 3.5 মাইল। কোনোদিন অসিত 10 বার যাচ্ছে, 10 বার আসছে। কতবার ভিজে কাপড় শুকোলো তার গায়ে। কোনোদিনও রাত 12টায় হিতাংশু ছুটল বরফ আনতে। সব দোকান বন্ধ, রেলের স্টেশন নিঃসাড়। নদীর ধারে বরফের ডিপোতে গিয়ে লোকজনের ঘুম ভাঙিয়ে বরফ নিয়ে আসতে আসতে 2টো বেজে গেল তার। এদিকে আমি আইস ব্যাগে জলের পরিমাণ অনুভব করছি বারবার, আর অসিত বাথরুমে বরফের ছোট ছোট ছড়ানো টুকরো 2 হাতে কুড়োচ্ছে। সাইকেলে আমার দখল নেই বলে বাইরের কাজ আমি কিছুই প্রায় পারি না। সারাদিন ঘুরঘুর করি তোমার মায়ের কাছে কাছে, হাতের কাছে এগিয়ে দিই সব। ওষুধ ঢালি, টেম্পারেচার লিখি, ডাক্তার এলে তার ব্যাগ হাতে করে নিয়ে আসি, নিয়ে যাই। তারপর সন্ধ্যা হয়, রাত বাড়ে, বাইরে অন্ধকারের সমুদ্র। সে সমুদ্রে ক্ষীণ আলো জ্বলা একটি নৌকোয় তুমি আর আমি চলেছি ভেসে। তুমি তা জানলে না মোনালিসা, কোনো দিনও জানবে না। সারা দিন সারা রাত মোনালিসা মূর্ছিতের মতো পড়ে থাকে, ভুল বকে মাঝে মাঝে। এত ক্ষীণ স্বর যে কি বলছে বোঝা যায় না। তবু যে কটি কথা আমরা কানে শুনেছি তাই যত্ন করে তুলে রেখেছি মনে। একের শোনা কথা অন্য দুজনকে বলাই চাই। কখনো হঠাৎ একটু অবসর হলে 3 জন বসে সেই কথা কটি নিয়ে নড়াচড়া করেছি, যেন 3 জন কৃপণ সারা পৃথিবীকে লুকিয়ে তাদের মণিমুক্ত ছুঁয়ে ছুঁয়ে দেখছে বন্ধ ঘরে অন্ধকার রাত্রে। যদি বলেছে উহ, সে যেন বাঁশির ফুঁয়ের মতো আমাদের হৃদয়কে দুলিয়ে গেছে। যদি বলেছে জল, তাতে যেন জলের সমস্ত তরলতা ছলছল করে উঠেছে আমাদের মনে। এক রাত্রে হিতাংশু বাড়ি গেছে আর অসিত বারান্দায় বিছানায় ঘুমোচ্ছে। আমি জেগে আছি একা। টেবিলের উপর জ্বলছে মোমবাতি, দেওয়ালের গায়ে ছায়া কাঁপছে বড় বড়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওই আলোটুকু যেন আর পারছে না। আমিও আর পারছি না ঘুমের সঙ্গে যুদ্ধ করতে। ডাকাতের মতো ঘুম আমার হাত পা কেটে কেটে টুকরো করে দিল। মোমের মতোই গলে যাচ্ছে আমার শরীর। যতবার চাবুক মেরে নিজেকে সোজা করছি, লাফিয়ে উঠছে অতল থেকে বিশাল ঢেউ। ডুবতে ডুবতে মনে হলো, মোনালিসা, তুমিও কি এমন করেই যুদ্ধ করছো মৃত্যুর সঙ্গে? মৃত্যু কি এই ঘুমের মতোই টানছে তোমাকে? তবু তুমি আছো, কেমন করে আছো? মনে হতেই ঘুম ছুটল। সোজা হয়ে বসলাম, তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে, সেই ক্ষীণ আলোয় কাঁপা কাঁপা ছায়ায়, রাত 4টের স্তব্ধ মহান মুহূর্তে। তুমি কি মরবে? তুমি কি বেঁচে উঠবে? কোনো উত্তর নেই। তোমার কি ঘুম পেয়েছে? উত্তর নেই। তুমি ঘুমিয়েছো না জেগে আছো? উত্তর নেই। তবুও আমি তাকিয়ে থাকলাম। মনে হলো এর উত্তর আমি পাবই।
পাবো তোমারই মুখে, তোমার মুখের কোনো একটি ভঙ্গিতে হয়তো, কে জানে, তোমার কণ্ঠেরই কোনো একটি কথায়। আর আমি অবাক হয়ে দেখলাম আস্তে আস্তে চোখ তোমার খুলে গেল, মস্ত বড় হলো, উন্মাদের মতো ঘুরে ঘুরে স্থির হলো আমার মুখের ওপর। গলা দিয়ে আওয়াজ বেরোলো, কে? আমি তাড়াতাড়ি আইস ব্যাগ চেপে ধরলাম। কে তুমি? আমি? তুমি কে? আমি বিকাশ। ও, বিকাশ। বিকাশ, এখন দিন না রাত্রি? রাত্রি? ভোর হবে না? হবে, আর দেরি নেই। দেরি নেই? আমার ঘুম পাচ্ছে বিকাশ। আমি তার কপালে আমার বরফ ঠান্ডা হাত রাখলাম। আহ, খুব ভালো লাগছে আমার। আমি বললাম, ঘুমোও। তুমি চলে যাবে না তো? না। যাবে না তো? না। আমি তাহলে ঘুমোই কেমন? নিঃশ্বাস উঠল আমার ভেতর থেকে। নিঃশ্বাসের স্বরে বললাম, ঘুমো, ঘুমো, আমি জেগে আছি, কোনো ভয় নেই। তুমি ঘুমিয়ে পড়লে, আর বাইরে দু একটা পাখি ডাকলো। ভোর হলো। প্রলাপ, জ্বরের প্রলাপ। তবু এটা আমারই থাক, একলা আমার। এই একটা কথা ওদের দুজনকে বলিনি। হয়তো ওদেরও এমন কিছু আছে যা আমি জানি না, আর কেউ জানে না। তুমি, মোনালিসা, তুমিও জানলে না, জানবে না কোনোদিন। তারপর একদিন তুমি ভালো হলে, সে তো খুব সুখের কথা। কিন্তু আমরা যেন বেকার হয়ে পড়লাম। আর তুমি ভাত টাত খাবার দিন 15 পরে যে রবিবারে তোমার মা আমাদের তিনজনকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, সেদিন আমার অন্তত মনে হলো যে এই খাওয়াটা আমাদের ফেয়ারওয়েল পার্টি। কিন্তু তাই বা কেন, এখনো আমরা যেতে পারি, বসতে পারি কাছে, গ্রামোফোন বাজিয়ে শোনাতে পারি। সে ক্লান্ত হলে পিঠের বালিশটা ঠিক করে দিতে পারি। এদিকে আকাশে কালো মেঘের সঙ্গে সাদা মেঘের খেলা, আর ফাঁকে ফাঁকে নীলের মেলা। এই করে করে আশ্বিন যেই এলো, ওরা চলে গেলেন মেয়ের শরীর সারাতে রাঁচি। বাঁধা ছাতা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জের স্টিমারে তুলে দেওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকলাম আমরা তিনজন। ফার্স্ট ক্লাসের ডেকে রেলিং ধরে দাঁড়ানো মোনালিসার ছবিটি যখন চোখের সামনে ঝাপসা হলো, তখন আমাদের মনে পড়ল যে ওদের রাঁচির ঠিকানাটা জেনে রাখা হয়নি। আমার ইচ্ছে করছিল বাড়ি ফিরেই একটা চিঠি লিখে ডাকে দিই, তার হলো না। অসিত বলল, ওরই তো আগে লেখা উচিত। তা কি আর লিখবে? একটু হতাশভাবেই বলল হিতাংশু। কেন লিখবে না? না লেখার কি আছে? কি আছে কে জানে, কিন্তু 20 দিনের মধ্যেও কোনো চিঠি এলো না। এলো হিতাংশুর বাবার নামে মানি অর্ডার, বাড়ি ভাড়ার টাকা। তাই থেকে ঠিকানা সংগ্রহ করে আমরা চিঠি লিখব স্থির করলাম। ও লেখেনি বলে আমরাও না লিখে রাগ দেখাবো, এটা কোনো রকম যুক্তি বলেই মনে হলো না আমাদের। অসুখ থেকে উঠে গেছে, হয়তো এখনো ভালো করে শরীর সারেনি। কেমন আছে সে খবরটা আমাদেরই তো নেওয়া উচিত। কিন্তু চিঠিতে পাঠে কি লিখব? আপনি লিখব না তুমি? মুখে ও অবশ্য আমাদের তুমিই বলেছে, আমরাও তাই। কিন্তু কতটুকু কথাই বা এ পর্যন্ত বলেছি আমরা? এতখানি কথা নিশ্চয়ই বলিনি যার জোরে কালির আঁচড়ে জলজলে একটা তুমি লিখে ফেলা যায়। তাছাড়া কি লিখবই বা চিঠিতে? কেমন, ভালো তো? এতেই তো সব কথা ফুরিয়ে গেল। আমরা কেমন আছি, কি করছি, সেসব লিখলে তো কতই লেখা যায়। কিন্তু মোনালিসা কি আমাদের খবর জানতে ব্যস্ত? অনেকক্ষণ ধরে জটলা করেও কোনো মীমাংসা যখন হলো না, তখন ওরা আমাকেই বলল চিঠিখানা রচনা করে দিতে। আমি কবিতা টবিতা লিখি তাই। সে রাত্রেই লণ্ঠনের সামনে ঘামতে ঘামতে আমি লিখে ফেললাম, সুচরিতা সু। ভেবেছিলাম একখানা চিঠি আসবে, চিঠি এলো না। ভাবতে ভাবতে 21 দিন কেটে গেল। খুবই ভালো লাগছে বুঝি রাঁচিতে।
অবশ্য ভালো লাগলেই ভালো, আমরা তাতেই খুশি। তারাকুটিরের একতলা বন্ধ, পুরানা পল্টন তাই অন্ধকার। ওখানে পেট্রোম্যাক্স জ্বলতো কিনা রোজ সন্ধ্যায়। বসে বসে রাঁচির ছবি দেখছি আমরা, পাহাড় জঙ্গল, লাল কাঁকড়ের, কালো কালো সাঁওতাল, হাসি আনন্দ স্বাস্থ্য। সত্যি কি বিশ্রী অসুখ গেল, আর যেন কখনো অসুখ না করে। কারো কোনো অসুখ না করেও এমন কি হয় না যে আমাদের খুব খাটতে হয়? সত্যি শুয়ে বসে আর সময় কাটে না। চিঠি পেলে আবার আমাদের চিঠি লিখতে হবে, কিছু কাজ তবু তো জুটবে আমাদের। মাসিমা মেসোমশাইকে প্রণাম। আপনি তুমি দুটোই বাঁচিয়ে এর বেশি পারলাম না। এইটুকুতেই রাত 3টে বাজল। তাকিয়ে দেখি কাটাকুটির ফাঁকে ফাঁকে এই কটি কথা যেন কালো জঙ্গলে ঝিকিমিকি রোদ্দুর। বারবার পড়লাম, মনে হলো বেশ হয়েছে। আবার মনে হলো ছি ছি, ছিঁড়ে ফেলি এক্ষুনি। ছিঁড়ে ফেললামও, কিন্তু তার আগে ভালো একটি কাগজে নকল করে নিলাম। তার পরদিন 3জন বসিয়ে দিলাম যে যার নাম সই। চোখ বুজে ছেড়ে দিলাম ডাকে। ঢাকা থেকে রাঁচি, রাঁচি থেকে ঢাকা। 4 দিন, 5 দিন, আচ্ছা 6 দিন। না, চিঠি নেই। সন্ধ্যায় কুয়াশা, একটু শীত শীত, চিঠি নেই। শিউলি ফুরিয়ে স্থলপদ্ম ফুটল, চিঠি নেই। চিঠি এলো শেষ পর্যন্ত। হিতাংশুর নামে শীর্ণ একটা পোস্ট কার্ড, লিখেছেন ওর মা। অনেকটা এইরকম: কল্যাণী এসো, হিতাংশু অসিত বিকাশ, তোমরা 3জনে আমাদের বিজয়ার আশীর্বাদ যেন। আমাদের রাঁচির মেয়াদ শেষ হলো, শিগগিরই ফিরব। ইতিমধ্যে হিতাংশু তুমি যদি আমাদের ঘরগুলি খুলিয়ে তোমাদের চাকর দিয়ে ঝাটপাট করিয়ে রাখো তাহলে বড় ভালো হয়। চাবি তোমার বাবার কাছে। আশা করি ভালো আছো সকলে। তরুর শরীর এখন বেশ ভালো হয়েছে, মাঝে মাঝে সে তোমাদের কথা বলে। ইতি তোমাদের মাসিমা। মাঝে মাঝে আমাদের কথা বলে? আর আমাদের চিঠি? পোস্টকার্ডটি তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পাওয়া গেল না যে চিঠিটা পৌঁছেছিল। কি হলো চিঠির? কিন্তু সেই কথা বেশিক্ষণ ভাববার সময় কই আমাদের। তক্ষুনি লেগে গেলাম কাজে। একদিনের মধ্যেই তারাকুটিরের একতলাকে আমরা এমন করে ফেললাম যে মেঝেতে মুখ দেখা যায়। কয়েকদিন পরে আর একটা পোস্টকার্ড: রবিবার ফিরছি, স্টেশনে এসো। শুধু স্টেশনে? আমরা ছুটলাম নারায়ণগঞ্জে। আহ, কি সুন্দর দেখলাম মোনালিসাকে। কচি পাতা রঙের শাড়ি পরনে, লাল পাড়, লালচে মুখের রং, একটু মোটা হয়েছে, একটু যেন লম্বাও। পায়ে পায়ে দাঁড়ালে কাছে ধরা পড়ে যে সে আমাকে মাথায় ছাড়িয়ে গেছে। আমি একটু দূরে দূরে থাকলাম। হিতাংশু ছুটোছুটি করে বরফ লেমনেড কিনতে লাগলো, আর অসিত কুলিকে ঠেলে দিয়ে বড় বড় বাক্স বিছানা হাই হাই করে তুলতে লাগলো গাড়িতে। মাসিমা বললেন, তোমরা এই গাড়িতেই এসো। না না, সে কি কথা, আমরা আমরা এই পাশের গাড়িতেই। আরে এসো না, বলে দে সাহেব অসিতের পিঠের উপর হাত রাখলেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা। মনে হলো আমাদের জীবনের সবচেয়ে সুখের সময়টি এতকাল এই 45 মিনিটের জন্যই অপেক্ষা করেছিল। ফার্স্ট ক্লাসের গদিকে অবজ্ঞা করে আমরা বসলাম বাক্স বিছানার ওপর। তাতে একটা সুবিধে এই হলো যে একসঙ্গে সকলকেই দেখতে পেলাম। দেখলাম মোনালিসা খুশি, ওর মা খুশি, বাবা খুশি। দেখতে দেখতে আমরাও খুশিতে ভরে গেলাম। এতদিন যা বাঁধো বাঁধো ছিল তা সহজ হলো, এতদিন যা ইচ্ছে ছিল তা মূর্ত হলো। রীতিমতো কলরব করতে করতে চললাম আমরা। এত বড় রেলগাড়িটা যেন আমাদের খুশির বেগেই চলেছে। মোনালিসা নাম ধরে ধরে ডাকতে লাগলো আমাদের। কত তার কথা, কত গল্প। আর গাড়ি যখন ঢাকা স্টেশনের কাছাকাছি কোনো এক ঝর্ণার বর্ণনা দিচ্ছে সে। হঠাৎ আমি বলে উঠলাম, আমাদের চিঠি পেয়েছিলে? তোমাদের চিঠি?
না তোমার চিঠি? আমি একটু লাল হয়ে বলে উঠলাম, জবাব দাওনি যে? এতক্ষণ ধরে তো সেই জবাবই দিচ্ছি, বাড়ি গিয়ে আরও দেব। মিথ্যে বলেনি মোনালিসা। স্বর্গের দরজা হঠাৎ খুলে গেল আমাদের। আমরা 4 জন হয়ে উঠলাম। তারপর একদিন মাসিমা আমাদের ডেকে বললেন, একবার তোমরা তরুর জন্যে খেটেছ, আর একবার খাটতে হবে। 29 অঘ্রাণ ওর বিয়ে। 29? আর 10 দিন পরে? ছুটে গেলাম ওর কাছে, বললাম, মোনালিসা, এ কি শুনছি? ভুরু কুচকে বলল, কি কি বললে? গোপন নামটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে যাওয়ায় আমি একটু থমকে গেলাম। কিন্তু একবার যখন বেরিয়েই গেছে তখন আর ভয় কি? মরিয়া হলে মানুষের যে সাহস হয়, সেই সাহসের বশে আমি সোজা তাকালাম ওর চোখের দিকে, চোখের ভিতরে, যা যা আগে আমি কখনো করিনি। বেগুনি বেগুনি কালো রঙের ওর চোখ, এক ফোঁটা হীরের মতো চোখের মণি। তাকিয়ে থেকে আবার বললাম, মোনালিসা। মোনালিসা? সে আবার কে? মোনালিসা তোমারই নাম, বলল অসিত। জানো না? সে কি? হিতাংশু বলল, আর কোনো নামে আমরা ভাবতেই পারি না তোমাকে। মজা তো। কৌতুকের রং লাগলো ওর মুখে, মিলিয়ে গেল। পলকের জন্য ছায়া পড়ল সেখানে, যেন একটি ক্ষণিক বিষাদের মেঘ আস্তে ভেসে গেল ওর মুখের ওপর দিয়ে। একটু তাকিয়ে রইল, চোখের পাতা দুটি চোখের উপর নামলো একবার। হঠাৎ মুহূর্তের জন্য, কি কারণে বুঝলাম না, আমাদের একটু যেন মন খারাপ হলো। কিন্তু তখনই তা উড়িয়ে দিল হাসির হাওয়া। আমাদের কথায় লাগলো ঠাট্টার বুড়বুড়ি। কি শুনছি মোনালিসা, কি শুনছি? কি শুনছো বলো তো? বলে আঁচলে মুখ চেপে খিলখিল করে হেসে পালিয়ে গেল। বর এলো বিয়ের 2 দিন আগে কলকাতা থেকে। ধবধবে ফর্সা, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরনে। কাছে দাঁড়ালে সূক্ষ্ম একটি সুগন্ধে মন যেন পাখি হয়ে যায়। দেখে আমরা মুগ্ধ। হিতাংশু বারবার বলতে লাগলো, হিরেনবাবু কি সুন্দর দেখতে। অসিত জুড়ল, ধুতির পাড়টা, পা দুটো, বলে উঠল হিতাংশু। অমন ফর্সা পা না হলে কি আর ওরকম ধুতি মানায়? আমি ফস করে বললাম, যাই বলো, ঠোঁটের কাজটা একটু বোকা বোকা। কি বোকা বোকা? অসিত চেঁচিয়ে উঠল, কিন্তু চিৎকার বেরোলো না, কারণ লোকজন নিয়ে চেঁচামেচি করে করে বিয়ের অনেক আগেই সে গলা ভেঙে বসে আছে। রেগে যাওয়া বেড়ালের মতো ফ্যাস ফ্যাস করে বলল, এমন সুন্দর দেখেছ কখনো? মোনালিসার মতো তো নয়। আমি আমার গোঁ ছাড়লাম না। একজন কি আরেকজনের মতো হয় কখনো? খুব মানিয়েছে দুজনে, চমৎকার। বলে অসিত লাফিয়ে সাইকেলে উঠে বোঁ করে কোথায় যেন চলে গেল। বিয়ের সমস্ত ভারই তার উপর, তর্ক করার সময় কোথায়? বিয়ের দিন সানাইয়ের শব্দে রাত থাকতেই আমার ঘুম ভাঙল। চোখ মেলেই মনে পড়ল সেই আরেকটি শেষ রাত্রি, যখন মৃত্যুর হাত থেকে, তাই মনে হয়েছিল তখন মোনালিসাকে আমি ফিরিয়ে এনেছিলাম। সেদিন অন্ধকারের ভিতর থেকে একটু একটু করে আলো বেরিয়ে আসা দেখতে দেখতে যে আনন্দে আমি ভেসে গিয়েছিলাম, সেই আনন্দ ফিরে এলো আমার বুকে, গায়ে কাঁটা দিয়ে উঠল। সানাইয়ের সুরে চোখ ভরে উঠল জলে। আর শুয়ে থাকতে পারলাম না। তারা ভরা আকাশের তলায় দাঁড়ালাম এসে। শুনতে পেলাম বিয়ে বাড়ির সারা শব্দ, শাঁখের ফুঁ। কাছে গেলাম। মনে হলো আর একবার যদি দেখতে পাই, এই ভোর হবার আগের মুহূর্তে, যখন আকাশ ঘোষণা করছে মধ্যরাত্রি আর হাওয়ায় ছড়িয়ে পড়েছে ভোর, এই আশ্চর্য অপার্থিব সময়ে একটু যদি দেখতে পাই। কিন্তু না, গায়ে হলুদ হচ্ছে, কত কত অচেনা মেয়ে ঘিরে আছে তাকে, কত কাজ, কত সাজ। এর মধ্যে আমি তো তাকে দেখতে পাবো না। বাইরে দাঁড়িয়ে ভেতরকার চলাফেরা, কথাবার্তা শুনতে লাগলাম। আর সব ছাপিয়ে
সব ছাড়িয়ে সানাইয়ের সুর ঝরল। আমার চোখের সামনে কাঁপতে কাঁপতে তারার ঝাঁক মিলিয়ে গেল। ফুটে উঠল মাঠে মাঠে গাছপালার চেহারা, মাটির অবয়ব। পৃথিবীতে আর একবার ভোর হলো। সেদিন অসিতের গলা একেবারেই ভেঙে গিয়ে নববধূর মতো ফিসফিসে হলো। এত ব্যস্ত সে, আমাকে যেন চেনেই না। হিতাংশুও ব্যস্ত, ব্যস্ত এবং একটু গর্বিত। কেননা বর সদলে বাসা নিয়েছেন তাদেরই বাড়ির দুটো ঘরে। একতলা দোতলায় দূতের কাজ করতে করতে সে স্যান্ডেল খইয়ে ফেলল। আমি একবার হিতাংশুকে, একবার অসিতকে সাহায্য করার চেষ্টা করলাম সারাদিন ধরে, কিন্তু আমার নিজের মনে হলো না বিশেষ কোনো কাজে লাগছি। আর শেষ পর্যন্ত যখন বিয়ের পিঁড়িতে বসিয়ে কনেকে 7 পাক ঘোরাবার সময় এলো, তখনও আমি এগিয়ে গেলাম, কিন্তু আমাকে ঠেলে দিয়ে অসিত আর হিতাংশুই পিঁড়ি তুলল। 2 হাতে দুজনের গলা জড়িয়ে ধরে ও 7 পাক ঘুরল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বিয়ের পরদিন থেকেই আমরা 3 জন হিরেনবাবুর চাকর বনে গেলাম। তার মতো সুন্দর কেউ না, তার মতো বিদ্যে বুদ্ধি কারো নেই, তার মতো ঠাট্টা কেউ করতে পারে না। অন্য পুরুষদের বাদর মনে হলো তুলনায়। আমারও আর মনে হলো না যে তার ঠোঁটের কাজটা একটু বোকা বোকা। এমনকি আমি চেষ্টা করতে লাগলাম তার মতো করে বসতে, দাঁড়াতে, হাঁটতে, হাসতে, কথা বলতে। ওরা দুজনও তাই করল। আবার তা দেখে হাসি পেল আমার। আমরা প্রত্যেকেই হয়তো অন্য দুজনের চেষ্টা দেখে হেসেছি মনে মনে, যদিও মুখে কেউ কিছু বলিনি। একদিন দুপুরবেলা হিরেনবাবুর কাছে খুব একটা মজার গল্প শুনছি। তিনি একটু এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বললেন, দেখো তো ভাই, তরু গেল কোথায়? ডেকে আনবো বলে আমি ছুটে বেরিয়ে গেলাম। দক্ষিণের বারান্দায় রোদে পিঠ দিয়ে বসে মোনালিসা চুল আঁচড়াচ্ছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে কথা বলতে ভুলে গেলাম। হঠাৎ যেন নতুন লাগলো তাকে, একটু অন্যরকম। সিঁথিতে জলজলে সিঁদুর, পরনে কড়কড়ে শাড়ি, কানে, হাতে, গলায় চিকচিকে গয়না, আর কেমন একটা গন্ধ দিচ্ছে গা থেকে। হিরেনবাবুর সেন্টের গন্ধ না, নতুন ফার্নিচারের মদ মদ গন্ধ না, চুলের তেল কি মুখের পাউডারেরও না। আমার মনে হলো এই সমস্ত মিলিত গন্ধের যেটা নির্যাস, সেটাই ভর করেছে মোনালিসার শরীরে। জোরে নিঃশ্বাস নিলাম কয়েকবার। মাথা যেন ঝিমঝিম করে উঠল। চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, কি? কিছু না। সঙ্গে সঙ্গে কাজের কথাটা মনে পড়ল। হিরেনবাবু ডাকছেন তোমাকে। আমার কথাটা যেন শুনতেই পেল না মোনালিসা। নিশ্চিন্তে চুলি আঁচড়াতে লাগল। শুনছ না কথা? হিরেনবাবু ডাকছেন তোমাকে। ডাকছেন তো কি হয়েছে? উনি ডাকলেই যেতে হবে? বাহ। চিরুনি থামিয়ে আমার মুখের দিকে তাকালো। আর কি, চলেই তো যাব শিগগির। আমি বললাম, কত ভালো লাগবে তোমার কলকাতায় গিয়ে। ঢাকা কি একটা জায়গা। ঢাকা খুব ভালো। ঘাড় বেঁকিয়ে বাইরের দিকে তাকালো, শীতের দুপুরের সবুজ সোনালি মাঠের দিকে। সেদিকে তাকিয়ে আবার বলল, তোমরা আমাকে মনে রাখবে বিকাশ? আমি ব্যস্ত হয়ে বললাম, আর কথা না, চলো এখন। দেখছো না চুল আঁচড়াচ্ছি, বলো গিয়ে এখন যেতে পারবো না। কথা শুনে প্রায় ভড়কে গিয়েছিলাম, কিন্তু একটু পরেই মোনালিসা উঠল। তার সঙ্গে সঙ্গে আমিও এলাম ঘরে। এসেই বললাম, তারপর তারপর সেই লোকটার কি হলো হিরেনবাবু? কিন্তু হিরেনবাবুর গল্প বলার উৎসাহ দেখে মিইয়ে গেছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলেন তিনি, আর মোনালিসা চেয়ারে বসে টেবিলের কাপড় খুঁড়তে লাগলো। আমি পিড়াপিড়ি করলাম, বলুন না কি হলো? এখন থাক। আমি খাটে বসে একটি ইংরেজি বইয়ের পাতা উল্টিয়ে বললাম, এটা পড়েছি, ভারী মজার বই। হিরেনবাবু হঠাৎ হাত বাড়িয়ে আর একটা বই টেনে নিয়ে বললেন, এ বইটাও ভারী মজার। এক কাজ করো তুমি, এটা বাড়ি নিয়ে গিয়ে পড়ে ফেলো।
আমি চট করে একটু ঘুমিয়ে নিই, কেমন? বলতে বলতে তিনি একেবারে উঠে দাঁড়ালেন। আর কথা না বলে আস্তে বেরিয়ে এলাম আমি। পিঠ দিয়ে অনুভব করলাম ও ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাড়ি গেলাম না। বারান্দায় যেখানে ও বসেছিল ঠিক সেখানটায় বসে পড়লাম। ওর চুলের গন্ধমাখা চিরুনিটা সেখানেই পড়েছিল। হাতে তুলে নিয়ে দাঁতগুলির ওপর আস্তে আস্তে আঙুল চালাতে লাগলাম, বারবার বারবার। আরও একদিন, আরও একদিন। যাবার দিন এলো, পিছলো, আর একটা দিন শুধু। তারপর চলে গেল। চিঠি এলো এবার। 3 জনের কাছে একখানা চিঠি, মোটা নীল খামে, আমার নামে। 3 জনের হয়ে জবাব লিখলাম আমি। একটু লম্বাই হলো। সেই সঙ্গে একটা কবিতাও লিখে ফেললাম। সেটা অবশ্য পাঠালাম না। চিঠি বন্ধ হয়ে গেল শিগগিরই। তারপর শুধুই কবিতা লিখতে লাগলাম। দেখতে দেখতে খাতা ভরে উঠল। মাসিমার কাছে খবর পাই সবই। ভালো আছে ওরা, খুব ভালো আছে। হিরেন গাড়ি কিনেছেন। সেদিন ওরা আসানসোল বেরিয়ে এলো। কলকাতায় কথা বলা সিনেমা দেখাচ্ছেন। টমেটোর সের 1 পয়সা। তবে শীত কমে গেছে। হঠাৎ অসুখ বিসুখ না দেখা দেয়। আর একটু গরম পড়লেই ওরা চলে যাবে দার্জিলিং। না দেখা দার্জিলিংয়ের ছবি দেখতে লাগলাম মনে মনে। কিন্তু সে ছবি মুছে দিয়ে মাসিমা একদিন বললেন, ওরা তো আসছে। আসছে? এখানে, ঢাকায়? দার্জিলিংয়ের কি হলো? আমাদের নীরব প্রশ্নের উত্তরে বললেন, শরীরটা খারাপ হয়েছে ওর, আমার কাছেই থাকবে এখন। কি? অসুখ করেছে আবার? চমকে উঠলাম 3 জনে। না, অসুখ ঠিক না, শরীরটা ভালো নেই আর কি। মাসিমা মৃদু হাসলেন। খুব খারাপ লাগলো। খারাপ লাগলো মাসিমার কথা শুনে, হাসি দেখে। শরীর ভালো না, অথচ অসুখও না, এ আবার কিরকম কথা? আর মাসিমা কেমন নিশ্চিন্ত নিরুদ্বেগ, যেন খুশি হয়েছেন খবর শুনে। রীতিমতো রাগ হতে লাগলো মনে মনে। ওরা পৌঁছবার ঘণ্টাখানেকের মধ্যেই আমরা 3 মূর্তি গিয়ে হাজির হলাম। মোনালিসা সোফায় বসে আছে একটু এলিয়ে, হাতে সিগারেটের টিন। আমরা চকিতে 3 জনে মুখ চাওয়াচাই করলাম। হিরেনবাবু কি সিগারেট ধরিয়েছেন ওকে? আমাদের দেখে ফিকে একটু হাসল, কথা বলল না। কেমন আছো মোনালিসা? আমরা চেষ্টা করলাম স্ফূর্তির সুর লাগাতে। সিগারেটের টিনটা মুখের কাছে এনে তার সঙ্গে একবার মুখ ঠেকিয়ে ডালা বন্ধ করে বলল, এই, তোমার নাকি অসুখ? সে কথার কোনো জবাব না দিয়ে বলল, তোমাদের কি খবর? তারপর আস্তে আস্তে এটা ওটা গল্প করতে লাগলো, আর সিগারেটের টিনটা মুখে তুলতে লাগলো ঘন ঘন। হিরেনবাবু ঘরে এসে ব্যস্তভাবে বললেন, তরু, এখন কেমন আছো? ক্লান্ত চোখ তুলে বলল, ভালো। তুমি বরং একটু শোও। না, এই বেশ আছি। হেই যে, তোমরা এসেছো দেখছি। তরু তো এদিকে। হঠাৎ থেমে গেলেন হিরেনবাবু। হয়েছে কি ওর? হয়নি কিছু, তবে তবে কি? ওর কি এমন সাংঘাতিক কোনো অসুখ করেছে যা কারো কাছে বলাও যায় না? আর ও যেন কেমন হয়ে গেছে, যেন আধমরা। আস্তে কথা বলে, একভাবে স্থির হয়ে বসে থাকে, হাসি পেলে ভালো করে হাসেও না। মায়েদের মুখে শুনেছি যে বিয়ের পরে মেয়েদের শরীর আরো ভালো হয়, কিন্তু আমাদের মোনালিসার হে কি হলো? ছোট একটা প্লেট হাতে করে মাসিমা এসে বললেন, এটা একটু মুখে দিয়ে দেখ তো। কি মা? দেখ না। বলে তিনি আঙুল দিয়ে মুখে গুজে দিলেন। না না, আর না। মোনালিসার মুখে কষ্টের রেখা ফুটে উঠল। গলার কাছটায় হাত রেখে মুখ নিচু করল সে। বেরিয়ে এসে খানিকক্ষণ নিঃশব্দে হাঁটলাম আমরা, মন বিষণ্ণ খুবই। হঠাৎ অসিত বলল, ও বারবার থুতু ফেলছিল সিগারেটের টিনে। যা! আমি আঁতকে উঠলাম।
সত্যি, আমি দেখলাম। হিতাংশু বলল, তাহলে এটাই বোধহয় ওর অসুখ। অসুখ না, অসিত গম্ভীরভাবে বলল, ওর ছেলে হবে। শুনে হিতাংশুটা খুক খুক করে হেসে উঠল। হাসছ কেন? আমি রেগে গেলাম। হাসবার কি আছে এতে? অসিত বলল, ওই জন্যেই তো টক এনে দিলেন মাসিমা, এরকম হলে টক খেতে ভালো লাগে। তুমি সবই জানো। রাগে গর্জে উঠলাম আমি। হলো কি তোমার? অসিত যেন সকৌতুকে আমার দিকে তাকালো। যাও, কিছু ভালো লাগছে না আমার, আমি বাড়ি যাই। ওদের ত্যাগ করে একা ফিরে এলাম বাড়িতে। বেলা শেষের আলোয় একটা বই খুলে পড়তে বসে গেলাম। হিরেনবাবু ফিরে এলেন দুদিন পরেই। দুপুরবেলা গাড়ি, ঘোড়ার গাড়িতে মাল তোলা হলো। হিরেনবাবু উঠতে গিয়ে থমকালেন। আমি তাড়াতাড়ি বললাম, কিছু ফেলে এসেছেন, নিয়ে আসবো? না না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলেন তিনি। ফিরে এসে কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসলেন। চাবুকের শব্দ হলো। অসিত সাইকেলে উঠল, স্টেশনে যাবে সে। হিতাংশু গলা বাড়িয়ে জিজ্ঞাসা করল, কবে আসবেন আবার? আসবো, তোমরা দেখো ওকে, বলে হিরেনবাবু মুখ ফিরিয়ে নিলেন। আমার মনটা হু হু করে উঠল। কি স্তব্ধ সেই দুপুরবেলা, কিরকম ছবির মতো সুন্দর, সেই 1928 সনে পুরানা পল্টনের ফাল্গুন মাসে। ঘোড়ার গাড়ি আর অসিতের সাইকেল ছোট হতে হতে রাস্তার বাঁকে অদৃশ্য হলো। আমি আর হিতাংশু ভেতরে এলাম। বালিশে মুখ গুজে মোনালিসা ফুলে ফুলে কাঁদছে। মোনালিসা, শোনো, কথা শোনো। হিরেনবাবু আবার তো আসবেন, এরপর ওকে আর আমরা যেতেই দেব না। আর না, আর কেঁদো না মোনালিসা, তোমার পায়ে পড়ি। থামল না কান্না। আমি মেঝেতে ওর কাছে হাঁটু ভেঙে বসে পড়লাম। ওর মাথায় হাত রেখে গুনগুন করে বলতে গেলাম, আর না, আর কাঁদে না, একটু থামো, একটু চুপ করো মোনালিসা। হঠাৎ গলা ভেঙে গিয়ে আমিও ফুপিয়ে কেঁদে উঠলাম। একটু পরে মোনালিসা আমাকে ঠেলা দিয়ে বলল, এই কাঁদছো কেন বোকা? আমি দু হাতে মুখ ঢেকে থাকলাম। আমাকে চুল ধরে ঝাঁকুনি দিয়ে আবার বলল, পুরুষ মানুষ, কাঁদতে লজ্জা করে না? থামো এক্ষুনি। আমি হাত সরিয়ে ভেজা চোখে তাকালাম। ওর সঙ্গে চোখাচোখি হতেই সুখে আমার বুক কেঁপে উঠল। তারপর সারাদিন ধরে একটু একটু কাঁপল। রাত্রে ঘুমের মধ্যেও ভুলতে পারলাম না। আমরা তিনজন ওকে ঘিরে রইলাম, ও যাতে ভালো থাকে, কখনো মন খারাপ না করে। হঠাৎ এক একটা অদ্ভুত জিনিস ওর খেতে ইচ্ছে করে। অসিত শহর ঢুঁড়ে তা জোগাড় করে আনে। দেখেই ওর ইচ্ছে চলে যাবে জানা কথা, কবে আবার নতুন ইচ্ছে হবে সেই আশায় থাকি আমরা। আর যদি কখনো একটু খায়, খেয়ে ভালো বলে, তাহলে তো কথাই নেই, আহ্লাদে আমরা হাবুডুবু। হিরেনবাবুর চিঠি আসতে দেরি হলেই আমরা বলি, উনি হঠাৎ এসে অবাক করে দেবেন বলেই চিঠি লিখছেন না। কথাটা ঠিক নয় জেনেও প্রতিবারেই মোনালিসার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমরা চুপ করে উপভোগ করি। হিরেনবাবু এলেন 3 মাস পরে। ততদিনে ওর শরীরটা অনেকটাই সেরেছে। খায়, বেড়ায়, ফেরিওয়ালা ডেকে কাপড় কেনে, চেহারাও ভারী হয়েছে একটু। এবারে দিন 10 থাকলেন তিনি। তারপর পুজোর সময়ে এসে 1 মাস কাটালেন। ততদিনে ওর শরীর আবার খারাপ হচ্ছে। ডাক্তার আসছেন ঘন ঘন, ওষুধ দিচ্ছেন, কিন্তু যা শুনি তাতে মনে হয় কিছুই উপকার হচ্ছে না। কি কষ্ট জানি না, বুঝি না, শুধু চোখে দেখতে পাই, চোখে কালি পড়েছে, দুটো কথা বললেই হাঁপিয়ে পড়ে, মুখটা এক এক সময় নীল হয়ে যায়। আমরা কাছে কাছে ঘুরঘুর করি, শুয়ে থাকলে হাওয়া করি, হাত পা খাই। কখনো একটু ভালো দেখলে হাসি ঠাট্টায় ভোলাতে চাই, কিছুই পারি না। একদিন আমি বললাম, বাবর নিয়েছিলেন হুমায়ুনের অসুখ, ওরকম পারলে বেশ হতো। অসিত হো হো করে হেসে উঠল, আর যাই পারো
ওরে, অসুখটা তুমি নিতে পারবে না। লাল হয়ে বললাম, অসুখ না, অসুখের কষ্ট। হিতাংশু বলল, কি কষ্ট সত্যি, সারা রাত নাকি পায়চারি করে, ঘুমোতে পারে না, শুতেও নাকি কষ্ট হয়। অসিত বলল, হবে না, দেখতে কিরকম হয়েছে দেখেছ? আমি ঝাঁঝিয়ে উঠে বললাম, কিরকম আবার হবে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। যত সুন্দরই হোক, এই শেষের সময়টা। আর এক পর্দা গলা চড়িয়ে বললাম, এই সময়টাই তো সবচেয়ে সুন্দর। সত্যিই তাই, আমার চোখে সত্যিই তাই দেখলাম। দিন যত কাটল তত ওকে আরো বেশি সুন্দর দেখলাম আমি। ওর সমস্ত শরীর এক অসহ্য সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল আমার চোখে। একদিন ওকে না বলে পারলাম না সে কথা। আগের বছর যেদিন ওরা রাঁচি থেকে ফিরেছিল, যেদিন রেলগাড়ির একটা ছোট্ট কামরায় সমস্ত স্বর্গ ধরে গিয়েছিল, ঠিক সেই রকম একটি শীতের আমেজ লাগা দিনে হঠাৎ ও বলল, বিকাশ, তোমার কি হয়েছে বলো তো? বড্ড আজকাল তাকিয়ে থাকো আমার দিকে। আমি একটুও লজ্জিত না হয়ে জবাব দিলাম, তুমি আজকাল খুব সুন্দর হয়েছ কি না তাই। আগে বুঝি সুন্দর ছিলাম না? এখনকার মতো না। তাই বুঝি? মোনালিসা ভুরুকুচকে বাইরে মাঠের দিকে তাকালো, একটু চুপ করে থেকে বলল, সত্যিই আমাকে ভালোবাসো তোমরা, কিন্তু ওরকম করে তাকিও না আর, ভারী অসুবিধে লাগে আমার। ইস, কি রোদ। আমি উঠে সামনের জানালাটা ভেজিয়ে দিলাম, একটু ঘুমিয়ে নিই কেমন। পায়ের কাছে একখানা চাদর ছিল ভাঁজ করা, খুলে গায়ের ওপর ছড়িয়ে দিতে দিতে বললাম, আজকাল তুমি বেশ ভালো আছো না? আমি তো ভালোই আছি। ওর মুখে দেখলাম সাহসের সঙ্গে আশা, আশার সঙ্গে ভয়, ভয়ের সঙ্গে ধৈর্য। পায়ের পাতা দুটির উপর থেকে চাদর সরিয়ে দিয়ে বললাম, হিরেনবাবু চলে গেলেন কেন? বারে, ওর বুঝি কাজকর্ম নেই? কবে আসবেন আবার? আসবেন সময় মতো। কি দরকার ছিল যাবার, আমার মোটেও ভালো লাগে না। হয়েছে হয়েছে, আর সর্দারি করতে হবে না, বলে পাশ ফিরে চোখ বুজল। বোঝা চোখেই বলে নিল, আমি কিন্তু ঘুমোলাম, এবং বলবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আহা, রাত্রিরে ঘুমোতে পারে না, কত ক্লান্তি ওর শরীরে। মনে মনে বললাম, কার কাছে বললাম জানি না, ওর ভালো হোক, ওর ভালো হোক। রাত্রে বিছানায় শুয়ে মনে হলো ও হয়তো এতক্ষণ ছটফট করছে কষ্টে, উঠে পায়চারি করছে ঘরের মধ্যে, আর বাইরে শেয়াল ডাকা অন্ধকার, আর আকাশে এখনো 7-8 ঘন্টা রাত্রি। কেন আমি কিছু করতে পারি না? কেন এক্ষুনি যেতে পারি না ওর কাছে? কোনো অলৌকিক উপায়ে ঘুম পাড়িয়ে দিতে পারি না ওকে? চোখের ওপর কষ্ট দেখতে হবে, কিছু করা যাবে না। এই কি মানুষের ভাগ্য? সত্যিই কি আমাদের হাত পা বাঁধা? কোনো উপায় নেই? ভাবতে ভাবতে ঘুম ছুটল চোখের। কবিতার লাইন মনে এলো। উঠে বসতেই চোখে পড়ল ছায়া ছায়া জ্যোৎস্না ফুটেছে বাইরে। আমার জানালা দিয়ে আবছা দেখা যাচ্ছে তারাকুটির স্বপ্নের মতো। বেশিক্ষণ তাকালাম না। লণ্ঠন জেলে কেরোসিনের গন্ধে আর মশার কামড়ে বসে বসে কবিতা বানাতে লাগলাম। রোজ হতে লাগলো এরকম। আমার রাত্রি থেকে ঘুম প্রায় চলে গেল। আমিও জেগে আছি ওর সঙ্গে সঙ্গে। আমি ওর প্রহরী। সব দুঃখ থেকে আমি বাঁচাবো ওকে। এ কথা ভাবতে ভাবতে দেবতা মনে হলো নিজেকে। কবিতায় এমন সুন্দর সুন্দর কথা এলো যে নিজেই অবাক হলাম। এমন এক রাত্রে, রাত তখন 2টো প্রায়, লিখতে লিখতে হঠাৎ আমার হাত কেঁপে একটা অক্ষর বেঁকে গেল। শুনলাম বাইরে কে ডাকছে আমাকে, বিকাশ, বিকাশ। একটু অপেক্ষা করলাম। আবার শুনলাম চাপা গলার ডাক। আস্তে দরজা খুলে বেরিয়ে এসে দেখি ওরা দুজন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। সে রাত্রে তখনও চাঁদ ওঠেনি, সারা রাত্রেও বোধহয় ওঠেনি। অমাবস্যার কাছাকাছি রাত সেটা। আকাশ ছিল তারায় ঝকঝকে।
তারই ধুলোর মতো আলোয় আমরা তিনজন দাঁড়ালাম। শীতের রাত্রি, মাঠের মধ্যে ঢিপ ঢিপ বুকে। কি অসিত, হিতাংশু, কি খবর? আরম্ভ হয়েছে বোধহয়, কথা বলল হিতাংশু। আরম্ভ হয়েছে? একতলায় শুনলাম চলাফেরা, কথাবার্তা আর চাপা একটা গোঁগানি। ঘুমের মধ্যেই যেন শুনলাম। তারপর আর বিছানায় থাকতে পারলাম না। অসিতকে ডেকে তুলে তোমার কাছে এলাম। তুমি কি জেগেই ছিলে? আমি কথা বললাম না। তারার আলোয় দেখলাম হিতাংশুর মুখ সাদা হয়ে গেছে, আর অসিত মুখ ফিরিয়ে তাকিয়ে আছে দূরের দিকে। এই কদিনে আমরাও যেন বদলে গিয়েছিলাম। হাসি ঠাট্টা ঘোরাঘুরি কমে গিয়েছিল আমাদের। বেশি কথা বলতাম না। আর এতদিন ধরে যে মানুষকে নিয়ে লক্ষ কথা আমরা বলেছি, তার সম্বন্ধে একেবারে নীরব হয়ে গিয়েছিলাম। রুদ্ধশ্বাস আমরা, প্রতীক্ষায় রুদ্ধশ্বাস। আমরা বুঝলাম না যে আমরা কাঁপছি, জানলাম না যে আমরা হাঁটছি। কখন বাগানের ছোট গেট খুলে এসে সিঁড়ির তলায় দাঁড়ালাম। নিশ্চয়ই আমরা কোনো শব্দ করিনি, কোনো কথা বলিনি। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই দে সাহেব টর্চ হাতে বেরিয়ে এলেন, যেন আমাদেরই অপেক্ষা করছিলেন এতক্ষণ। নিচু গলায় বললেন, অসিত, একবার যাও তো সাইকেলটা নিয়ে ডক্টর মুখার্জির কাছে, একেবারে সঙ্গে করে নিয়ে আসবে তাকে। অন্ধকারে হাওয়ার মতো মিলিয়ে গেল অসিত। আমি আর হিতাংশু সিঁড়ির ওপরেই বসে পড়লাম। একটা কান্না, চাপা এক টানা, আমাদের পিঠ ফুঁড়ে বুকের মধ্যে ঢুকল। তার যেন আওয়াজ নেই, শুধু কষ্ট আছে, যেন পৃথিবীর প্রাণে আঘাত দিয়েছে কেউ। পৃথিবীর বুক থেকেই কান্না উঠছে, তাই কোনো দিনও থামবে না। ওকে চোখে দেখতে পারি না আমরা, দূর থেকেও না। ও ঘরে যেতে পারি না আমরা, ঘরের কাছেও না। শুধু বাইরে বসে থাকতে পারি শীতে অন্ধকারে, না জেগে না ঘুমিয়ে, আকাশের সামনে, অদৃষ্টের মুখোমুখি। ডাক্তারের আনাগোনা শুরু হলো। চলল বাকি রাত ভরে, চলল তার পরের দিন। ভোর হতেই চড়া মাসুলের টেলিগ্রাম পাঠিয়ে দিলাম হিরেনবাবুকে। মনে মনে ভাবলাম, টেলিগ্রাম যত দ্রুতই ছুটে যাক, তার চেয়েও দ্রুত বেগে ছুটে আসুক হিরেনবাবুর মন। কাল বিকেলের আগে তিনি পৌঁছতে পারবেন না কিছুতেই। কি অসহায় মানুষ, কি নিরুপায়! ডাক্তার, নার্স, ওষুধ, ইঞ্জেকশন, পরিশ্রম, প্রার্থনা, তবু অসহায়, তবু মানুষ অসহায়। কি হচ্ছে, কি হলো, কি হবে, এসব প্রশ্নের উত্তর নেই কারো চোখে। ডাক্তারের মুখ পাথরের মতো। ওর মা বাবার মুখে সংক্ষিপ্ত ফরমাস ছাড়া আর কোনো কথা নেই। মাসিমা আমাদের সঙ্গে চোখাচোখি পর্যন্ত করেন না। আর দে সাহেবের পরিপাটি চেহারাটির তলায় একজন কোঁকড়ানো বুড়ো মানুষ যে লুকিয়েছিল তা কে জানত? কে জানত আকাশের নীল নরম ঘুমটার তলায় এই কান্না লুকিয়ে আছে? আর আমাদের কি আর কিছু নেই? আর কিছু করবার নেই? শুধু কান পেতেই কান্না শোনা ছাড়া। দুপুরের আগেই বিকেল হয়ে গেল সেদিন, বিকেলের আগেই অন্ধকার। তারপর রাত যখন একটু ভারী হয়েছে, হঠাৎ যেন পৃথিবীর বুক চিরে চিৎকার উঠল একটা। উঠল, পড়ল, আবার উঠল আকাশের দিকে। আকাশ চুপ, তারাদের নড়চড় হলো না। আবার উঠল চিৎকার, যেন প্রতিমার সামনে ছাগ শিশুর আর্তনাদ। ঘণ্টার পর ঘণ্টা, বিরামহীন। আমরা ছুটে চলে গেলাম বাইরে, মাঠের মধ্যে। কিন্তু যতদূর সে শব্দ চলে, আমাদের মাতা পৃথিবীর আদিম কান্না এটা। এ থেকে নিস্তার কোথায়? ফিরে এলাম। ভিতরে আলো, ব্যস্ততার ঢেউয়ের পর ঢেউ, ফাঁকে ফাঁকে ডাক্তারের মোটা গলা, আর বাইরে অফুরন্ত তারা, অসীম অন্ধকার, অপরূপ রাত্রি। কিন্তু পৃথিবীর কান্না তো থামে না। যে তারা ছিল মাথার উপরে, নেমে এলো পশ্চিমে। যে তারা ছিল চোখের বাইরে, উঠে এলো দিগন্তের উপরে। পূবের কালো ফিকে হলো। ছোট ছোট অনেক তারা মুছে গিয়ে মস্ত সবুজ একলা একটি তারা জ্বলজ্বল করতে লাগলো সেখানে। এই সেই অপার্থিব মুহূর্ত,
সেই অলৌকিক লগ্ন যখন আমি জেগে উঠে বাইরে এসেছিলাম ওর বিয়ের দিন, যখন আমি ওকে পেয়েছিলাম মৃত্যুর হাত থেকে, অন্ধকারের সমুদ্রের মধ্যে একটিমাত্র ভেসে চলা আলো জ্বলা নৌকোয়। অন্তত এক মুহূর্তের জন্য সেদিন সে আমার হয়েছিল। আজকে আবার এলো সেই মুহূর্ত। অসিত ফিস ফিস করে বলল, কি হলো? হিতাংশু বলল, কই না, সব যেন চুপ। তাই তো, যাব একবার ভেতরে। অসিত উঠে দাঁড়ালো, কিন্তু গেল না। অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা, কিন্তু আর কোনো শব্দ নেই, সব স্তব্ধ। তারপর হঠাৎ দেখি দে সাহেব আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। ভোরের প্রথম ছাইরঙা আলোয় দেখলাম তার ঠোঁট নড়ে উঠল। এমন স্থির হয়ে আমরা তাকিয়েছিলাম, আর এমন স্তব্ধ চারদিক যে তার কথাটা আমরা কানে না শুনে যেন চোখ দিয়ে দেখলাম। এসো তোমরা, ওকে দেখবে। অসিত আর হিতাংশুই সব করল। রাশি রাশি ফুল নিয়ে এলো কোথা থেকে, আরো কত কিছু। বেলা 2টো পর্যন্ত শুধু সাজালো। তারপর নিয়ে যাবার সময় সকলের আগে রইল ওরা দুজন। আরো অনেকে এলো কাঁধ দিতে। শুধু আমি বেটে বলে বাদ পড়লাম। পিছনে পিছনে হেঁটে চললাম একা একা। ঠিক একা একাও নয়, কারণ ততক্ষণে হীরেনবাবু এসে পৌঁছেছেন। গাড়ির কাপড়ে জুতো ছাড়া পায়ে তিনিও চললেন আমার পাশে পাশে। হীরেনবাবু পরের বছর আবার বিয়ে করলেন। দে সাহেব চলে গেলেন বদলি হয়ে। কিছুদিন পর্যন্ত লোকেরা বলা বলি করলো ওদের কথা। তারপর তারা কুটিরের একতলায় অন্য ভাড়াটে এলো। পুরানা পল্টনে আরো অনেক বাড়ি উঠল, ইলেকট্রিক আলো জ্বলল। অসিত স্কুল থেকে বেরিয়ে চাকরি নিল তিনসুকিয়ায়। 6 মাসের মধ্যে কি একটা অসুখ করে হঠাৎ মরে গেল। হিতাংশু এমএসসি পাশ করে জার্মানিতে গেল পড়তে, আর ফিরল না। সেখানকারই একটা মেয়েকে বিয়ে করে সংসার পাতল। এখন এই যুদ্ধের পরে কেমন আছে, কোথায় আছে কে জানে। আর আমি এখনো আছি, ঢাকায় নয়, পুরানা পল্টনে নয়, 1927 কি 28 নয়। সেসব আজ মনে হয় স্বপ্নের মতো। কাজের ফাঁকে ফাঁকে একটু স্বপ্ন, ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু হাওয়া। সেই মেঘে ঢাকা সকাল, মেঘ ডাকা দুপুর, সেই বৃষ্টি, সেই রাত্রি, সেই তুমি। মোনালিসা, আমি ছাড়া আর কে তোমাকে মনে রেখেছে?